হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অর্পণ শেখ, তোমার ওই পুরাঠো খুঁটে চুখ মুখেতে চাই যান। ভবিষ্যতে তোমার 1 ডজন বাচ্চার আম্মু একমাত্র আমিই হব। আমার পবিত্র ভালোবাসায় তোমাকে ভালো করে তুলব। প্লিজ কথা দাও, শুধুমাত্র আমাকেই তোমার সন্তানের মা হিসেবে চাইবে। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অপর্ণ হাতের চিরকুট পরে স্তব্ধ হয়ে গেল। দু চোখে বিস্ময় নিয়ে সামনে দাঁড়িয়ে থাকা ভীতু মেয়েটির দিকে নজর দেয়। ততক্ষণে মেয়েটি মাথা নত রেখে ঠকঠক করে কাঁপছে। অতিরিক্ত ভয়ে তার মুখ চুপসে গেছে। অর্পণ পরক্ষণেই তড়িৎ গতিতে আবারও লেখাটি পড়ল। মস্তিষ্ক এবার ভয়ঙ্করভাবে গরম হল। তার কথার থেকে হাত বেশি চলার রেকর্ড আছে। এবারও অজান্তেই সামনের মেয়েটার গালে কষে চড় মারল। আমার ঠোঁটে চুমু খাবি? আমার বাচ্চার মা হতে ইচ্ছে করে তোর? খুব শখ জেগেছে অর্পণের বউ হওয়ার। তুই কি ভার্সিটির নতুন? আমি কে ধারণা আছে তোর? স্বয়ং অর্পণ শেখকে প্রপোজ করিস? ভরা ভার্সিটির সামনে অর্পণের গর্জনে কেঁপে উঠে সবাই। অর্পণ হাতে থাকা নীল রঙের কাগজটি দুমড়ে মুচড়ে মাটিতে ফেলে পা দিয়ে পিষিয়ে দিল। সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা হতবাক মেয়েটি প্রচণ্ড ভয়ে ফুপিয়ে উঠে। ভোলা ভালা মেয়েটি সপ্তাহখানিক হল গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনার জন্য। আজ সকালে বন্ধুদের সাথে ট্রুথ দেয়ার খেলার সময় ভয়ানকভাবে ফেঁসে যায় চৈতি। দেয়ার অনুযায়ী তাকে একটি ছেলেকে চিরকুট দিতে হবে, তাও কিনা ভার্সিটি কাঁপানো সবার বড় ভাই অর্পণ শেখকে। সে বারবার না করার পরও বন্ধুরা শুনেনি। অবশেষে এক প্রকার মনের বিরুদ্ধে মেয়েটি ভয়ে ভয়ে অর্পণকে একটি চিরকুট দেয়। কিন্তু ঘটনার আকস্মিকতায় চিরকুট পড়ার সময় তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কল্পনাও করেনি এমন বিশ্রী শব্দগুলো লেখা থাকবে। এবার তাকে বাঁচাবে কে? এত বড় দুঃসাহস আজ পর্যন্ত কেউ করতে পারেনি অর্পণের সাথে। একবার এখান থেকে বেঁচে ফিরুক, তার বন্ধু জিনিয়াকে দেখে নিবে। অপর্ণের হুঙ্কারে ভার্সিটির সবাই তাদের দিকে বিস্ফোরণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চৈতি কান্নামিশ্রিত কণ্ঠে বলল, বিশ্বাস করুন ভাইয়া, এটা ডেয়ার ছিল। সকালে বন্ধুদের সাথে ডেয়ার পাই আমি। ওরা আপনাকে একটা চিরকুট দিতে বলেছিল, কিন্তু কথা ছিল চিরকুট ওরাই লিখবে, আমি শুধু আপনার হাতে দিয়ে চলে আসব। কসমিনকালেও ভাবিনি এসব বাজে কথা লেখা থাকবে। অপর্ণ দৃষ্টি সরু হল। সে রাগান্বিত চোখে মেয়েটার আপাদমস্তক দেখে চিবিয়ে চিবিয়ে বলল, একদম মিথ্যে বলবি না। আমার হাত থেকে বাঁচার জন্য এসব নাটক করছিস? চৈতি ফুপিয়ে উঠে তার কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল, সত্যি বলছি ভাইয়া। ওইয়া আমার পেছনে 2 জন মেয়ে দেখতে পাচ্ছেন, ওরাই ডেয়ার দিয়েছিল গো। চৈতি বলেই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। ডান হাত দিয়ে দেখিয়ে দিল 2টি মেয়েকে। অর্পণের তীক্ষ্ণ চোখ চট করে সেখানে যায়। খেয়াল করে দেখল মেয়ে দুটি ভয়ে কাচুমাচু করছে, একে অপরের দিকে ফ্যাকাশে মুখে তাকাচ্ছে। অপর্ণ তৎক্ষণাৎ যা বুঝার বুঝে ফেলল। আদেশের সুরে বলল, এদিকে এসো সবাই, আজ তোমাদের ডেয়ার খেলা শেখাব। ফটাফট চলে এসো ছোট বনগণ, আমি কিন্তু 3 পর্যন্ত গুনব গো। মেয়েগুলো ভয়ার্ত চেহারায় জোরপূর্বক হেসে 2 কদম এগিয়ে যায়। হঠাৎ থেমে তারা চিৎকার করে পেছন ঘুরে দিল এক দৌড়। অর্পণ এবার ঠোঁট টিপে হাসল। চৈতিকে আরেকটু বাজিয়ে দেখার জন্য বলল, সত্যি ডেয়ার ছিল নাকি এই সুযোগে আমার মতো সুদর্শন যুবককে প্রপোজ করতে এসেছ? অর্পণের মুখ থেকে সুদর্শন শুনে মেয়েটি পূর্ণ দৃষ্টি মেলল তার পানে। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখল আসলেই ছেলেটা সুদর্শন। গায়ের টি-শার্টটা বলিষ্ঠ দেহে আটসাট হয়ে লেগে আছে। মাথার ঝাঁকড়া চুলগুলো আটকে রেখেছে একটি কালো ব্যান্ড দ্বারা। সরু চিকন নাক হালকা আধপুরা 2টি ঠোঁটের দিকে তাকিয়ে সে থমকে গেল। ভীত হল সে। একটু আগের চরের কথা মনে পড়ে যায় তার। চৈতি কান্নামিশ্রিত কণ্ঠে বলল, 3 সত্যি ভাইয়া, দয়া করে যেতে দিন। আমি গ্রাম থেকে খুব কষ্টে এখানে ভর্তি হয়েছি, বাবা মা জানতে পারলে মেরেই ফেলবে গি। অর্পণ চোখের ইশারায় চলে যেতে বলল। তৎক্ষণাৎ চৈতির আত্মায় পানি আসে। হনহনিয়ে চলে যায় ক্লাসে।
ধীরে ধীরে সকলের দৃষ্টিও ওদের থেকে মিলিয়ে যেতে থাকে। অর্পণ বাইকে হেলান দিয়ে তুষিবকে বলল, ঠান্ডা পানি আন তুষিব। মাইয়া মানুষের ঝামেলার শেষ নাই। এই নারী বিষয়ক ঝঞ্ঝালে আমি নাই ভাই। মেয়ে জাতি ভয়ঙ্কর এক আতঙ্ক। সেই ভয়ানক আতঙ্কই কেন বারবার মৌমাছির মতো আমার চারপাশে ভনভন করে? বিরক্তিকর। জলদি শিহাবকে কল কর। শালায় ভার্সিটি আসব কখন? তুষিব ওর জুনিয়র, তবুও সারাক্ষণ অর্পণের চালা হিসেবে লেগে থাকে। এলাকায় কিছু হলেই চোখের পলকে নিউজ চলে যায় তার কাছে। মারামারি, হানাহানি, বখাটেপানা, উশৃঙ্খল সব প্রকার বাজে বৈশিষ্ট্য থাকলেও পড়াশোনায় অর্পণ মোটামুটি টাইপের স্টুডেন্ট। ভার্সিটিতে আসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এমপির ছেলে হওয়ায় কারো সাহস নেই তার উপর কথা বলার। এলাকায় ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন যেখানে, অর্পণকে চট করে পাওয়া যায় সেখানে। গ্যাঞ্জামের গুরুই নাম্বার 1 অর্পণ। তার সঙ্গে ঘুরে ডজন ডজন ছেলেপুলে, যারা আদেশ পেতে দেরি, মারামারি করতে দেরি নেই। ঘণ্টাখানিক পর তার সকল বন্ধু বান্ধবী চলে আসে ভার্সিটিতে। ক্যান্টিনে ভিড় জমিয়ে আড্ডায় মশগুল হয়ে যায়। এখন তারাই শুধু ক্যান্টিনে। সকালের সেই ঘটনা শোনার পর একজন আরেকজনকে উপর হেসে গড়াগড়ি খাচ্ছে। আজকের বিনোদন এর থেকে বড় অন্য কিছু হতেই পারে না। ওদের বন্ধুম হলে তিধা বলল, মেয়েটার সাহস আছে মামা। এত ছেলে থাকতে অর্পণকেই চিরকুট দেয়। দোস্ত, মেয়েটার নাম কি রে? কোন ডিপার্টমেন্টে? দেখা ভাই, প্লিজ প্লিজ। অর্পণ বিরক্ত হয়ে চোখমুখ কুঁচকে ফেলল। শহরে ব্যস্ততা বেড়েছে। চারপাশে যানবাহনের শব্দে দাঁড়িয়ে থাকা মুশকিল। কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। অনবরত গাড়ির হর্নে মাথা ঝিমঝিম করছে। বাসের ধোঁয়ায় গা গুলিয়ে আসছে স্নিগ্ধার। সে এই শহরে নতুন। দুদিন হয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাটে উঠেছে। এখানে আসার মূল কারণই হল ভার্সিটি। তবে বাসা গুছানোর ঝামেলায় একদিনও ভার্সিটি যেতে পারেনি। আজ মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। অথচ এই শহরের কিছুই চেনা জানা নেই তাদের। প্রচণ্ড গরমে স্নিগ্ধা টিকতে না পেরে মায়ের হাত ধরে একটু এগিয়ে গেল। হাতের কাছে রিকশা পেয়ে উঠে পড়ল ঝটপট। মার্কেটে গিয়ে আয়েশা জামান মেয়েকে কিছু নতুন ড্রেস কিনে দেয়। স্নিগ্ধা কসমেটিক দেখছিল, তার মা একটি পার্স ব্যাগ হাতে নিয়ে বলল, স্নিগ্ধা, কাল থেকে ভার্সিটি যাবি, একটা ব্যাগ প্রয়োজন। এটা কেমন দেখতো উ? স্নিগ্ধা মুচকি হেসে ব্যাগ কাঁধে দিয়ে সামনের আয়নায় এপাশ ওপাশ করে দেখতে লাগল। নিজেকে দেখার মাঝে হঠাৎ আয়নার ভিতরেই চোখ পড়ল একটি অসভ্য ছেলের দিকে। ছেলেটা এই মার্কেটের ভেতর সিগারেট খাচ্ছে। সিগারেটে এক টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলল। সেকেন্ডের ব্যবধানে নত মুখে দাঁড়িয়ে থাকা একটি ময়লা কাপড় পরা রোগাসোগা দেহের পিচ্চিকে চড় মারল। ছেলেটা তাকে কি যেন অনর্গল বলে যাচ্ছে। ক্ষণে ক্ষণে কাঁদছে, অথচ পালাচ্ছে না। এই বিশ্রী দৃশ্য দেখে স্নিগ্ধার ভেতরে ক্রোধ জাগ্রত হয়। এতটুকু ছেলে, বয়স 10 কিংবা 11, তাকে চড় মেরে গাল লাল করছে। অমানবিক নির্যাতন, চরম অসভ্য ছেলে। অথচ আশেপাশে কেউ কিছুই বলছে না। ছেলেটাও হেল্প চাইছে না কেন? স্নিগ্ধা তার মাকে ডেকে রাগান্বিত গলায় বলল, আম্মু, ওই ছেলেটা কিভাবে মারছে দেখো। কেউ কিছু বলছেও না। আয়েশা জামান কৌতূহল চোখে পেছন ঘুরল। ততক্ষণে দেখানে আরও কিছু ছেলেপেলে দিয়ে ভরা। মুহূর্তেই ঝামেলা লেগে গেছে। ভেসে আসছে চিৎকার চেঁচামেচি। দূর থেকে বুঝার উপায় নেই কে কাকে মারছে। আয়েশা জামান ভাবুক কণ্ঠে বলল, হয়তো নিজেদের মধ্যে ঝামেলা। ওসব দেখে কাজ নেই। ঝটপট প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চল। স্নিগ্ধার চোখের বিস্ময় তখনও কাটেনি। সে এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে আছে। কিন্তু মার্কেটে ধীরে ধীরে ভয়াবহভাবে গ্যাঞ্জাম লেগে যায়। সেখানে সব ছেলেগুলো পিচ্চিকে এবার কাঁধে তুলে রাস্তায় বেরিয়ে গেল। ঘটনার আকস্মিকতায় স্নিগ্ধার চোখ বড় বড় হয়ে যায়। কি হচ্ছে এসব? তার ছোট মাথায় ধরে না। শুধু বুঝল একটু আগে যাকে চড় মারল তাকেই কাঁধে নিয়ে দৌড়াচ্ছে। বাইরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। আয়েশা জামান ভীত হল। মেয়েকে নিয়ে ঝটপট পা বাড়াল মার্কেটের বাইরে। স্নিগ্ধা সেখানে আবিষ্কার করল মাঝরাস্তায় 7-8টি ছেলে একটি টকবগে যুবকে দেদারসে মারছে। স্নিগ্ধা মনের ভেতর কৌতূহল লুকিয়ে রাখতে না পেরে রিকশাওয়ালা মামাকে জিজ্ঞেস করল,
সে উত্তর দিল, ওইসব জেনে কি করবা মামা? অর্পণ শেখ হুটহাট কি করে ফেলে তা বুঝতেই বাকি জীবন লেগে যাবে। এই ভালো, এই খারাপ, সারাক্ষণ বখাটেপনা করে বেড়ায়। মাথায় রাগ চড়লে জায়গা টায়গা দেখে না, তৎক্ষণাৎ গেঞ্জাম শুরু করে দেয়। সেটা মার্কেট হোক অথবা হসপিটাল। সে তৎক্ষণাৎ পেছন ঘুরে তাকায়, তৎক্ষণাৎ চোখ আটকে যায় ওই অসভ্য বখাটে ছেলেটার দিকে। মাঝরাস্তায় হাতে একটা রড নিয়ে ইচ্ছে মতো পেটাচ্ছে। ছেলেটা ব্যথায় গগন কাঁপুনি চিৎকার করলেও কেউ এগিয়ে আসছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কান দেখছে। মার খাওয়া ছেলেটি বারবার আকুতি মিনতি করে বলছে, অর্পণ, ময়রা গেলাম অর্পণ, আর মারিস না, হাত থেকে রড ফেলে দে, থাম কইলাম, আমার ভুল হয়ে গেছে, তোর ছেলেদের মারতে নিষেধ করবু। অথচ অর্পণ নির্বিকার ভাবে পেটাচ্ছে। এই তেজীয় গরমে তার দেহের টি-শার্ট ভিজে একাকার, চোখমুখে হিংস্রতা, যেন মায়া বলতে কিছু নেই মনে। উচ্চস্বরে একের পর এক গালি, অশ্রাব্য ভাষা বের হচ্ছে মুখ থেকে। কপালের উপর লম্বা লম্বা ঝাঁকড়া চুলগুলো বাঁধন ছাড়া পেয়ে হেলেদুলে নেচে বেড়াচ্ছে। মাঝে মাঝে সে বাম হাত দ্বারা চুলগুলো পেছনে ঠেলে দেয়, কিন্তু ফলাফল শূন্য। সেকেন্ডেই চলে আসে কপালের চারপাশে, ঢেকে দেয় তার গভীর দুটি চোখ। রোদে পুড়ে অর্পণের মুখ লাল বর্ণ ধারণ করেছে এতক্ষণে। এক দৃষ্টিতে স্নিগ্ধা এই হিংস্র অর্পণকে দেখার মাঝেই আয়েশা জামান তার বাহু ধরে সামনে ঘুরাল। শাসনের সুরে বলল, আরেকটু হলেই পড়ে যেতিস, ওইসব না দেখাই ভালো, বাসায় চল চুপচাপ। এ কোনো এলাকায় চলে এলাম? বেয়াদব ছেলের বাবা মা ও কি কিছু বলে না? রাস্তাঘাটে মারামারি করে, অভদ্র। স্নিগ্ধা দীর্ঘশ্বাস ফেলে সামনে নজর দিল। রিকশা মামা বলল, অর্পণ অকারণে কাউকে মারে না, হয়তো পোলাডায় অন্যায় করছে। আপনারা কি এলাকায় নতুন? আয়েশা জামান জবাব দিল, জি, ঠিকই ধরছি, কয়েকদিন থাকেন, সব আস্তে আস্তে বুঝতে পারবেন। বাসার সামনে রিকশা থামার পর স্নিগ্ধা নামতে যাবে তখনই তার চোখ দুটি বড় বড় হয়ে যায়। গেইটের সামনে স্বয়ং অর্পণ শেখ দাঁড়িয়ে, গায়ে তখনও ঘামযুক্ত টি-শার্ট ভিজে পানি ঝরঝরিয়ে পড়ছে। মুখের অবস্থা বেঘাতিক, অথচ ঠোঁটে তার চমৎকার হাসি। দেখে বুঝার উপায় নেই মাত্রই কাউকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। অথচ ভাবটা এমন, যেন সে জানেই না কিছু। তার সঙ্গে আরও একটি হ্যাংলা ছেলেকে দেখা গেল। সে মনোযোগ সহকারে অর্পণের কপাল টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। স্নিগ্ধা নাক মুখ কুঁচকে বিরক্ত মুখে দাঁড়াল। মনে মনে বলল, বখাটে ছেলেটা এখানে কি করে? অসভ্য। আয়েশা জামান ভাড়া দিচ্ছিল। তৎক্ষণাৎ অর্পণ হঠাৎ উচ্চস্বরে বলল, এই যে ম্যাডাম, আপনার কাছে 20 টাকা ভাঙতি হবে। তার কথায় থতমত খেল মামে দুজনেই, কারণ সেখানে শুরু তারাই দুজন। কাকে বলেছে তা ঠাহর করতে পারল না। স্নিগ্ধা হতভম্ব হয়ে তার দিকে তাকাল। আয়েশার বিস্ময়ের মাঝেই আরেকটু চমকে দিতে সে স্নিগ্ধার সামনে দাঁড়িয়ে হেলেদুলে বলল, 20 টাকা লাগবে আমার। হবে, বিকেলে শোধ করে দেব। অর্পণ কথার খেলাপ করে না।